প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে নেহেরু রিপোর্ট, জিন্নার 14 দফা, গোলটেবিল বৈঠক ও ভারত শাসন আইন 1935। নেহেরু রিপোর্ট। সাইমন কমিশন ভারতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে গ্রহণযোগ্য ছিল না, তাই তারা এটিকে বর্জন করে। ভারতবাসী আইন অমান্য আন্দোলন শুরু করে। তারা সর্বস্তরের জনগণের প্রতিনিধিদের সমন্বয়ে একটি জাতীয় সংবিধান রচনার দাবি জানায়। এজন্য ভারত সচিব বার্কেনহেড ব্রিটিশ পার্লামেন্টে ভারতবাসীকে মিলিতভাবে একটি সংবিধান রচনার চ্যালেঞ্জ প্রদান করে এবং ভারতীয় নেতৃবৃন্দ এই চ্যালেঞ্জ গ্রহণ করেন। 1928 সালের জানুয়ারি মাসে পণ্ডিত মতিলাল নেহেরুকে সভাপতি করে সর্বদলীয় সম্মেলনে একটি কমিটি গঠন করা হয়, যার কাজ ছিল ভবিষ্যৎ ভারতীয় শাসনতন্ত্রের মূলনীতিসমূহ বিবেচনা করা এবং নির্ধারণ করা, বিশেষ করে সাম্প্রদায়িক সমস্যা সামগ্রিকভাবে পর্যবেক্ষণ করা এবং শাসনতন্ত্রের সাথে এর সম্পর্ক নিরূপণ করা। ওই সম্মেলনে ভারতীয় সমাজের বিভিন্ন মতামতের প্রায় 28টি প্রতিষ্ঠান প্রতিনিধিত্ব করে। কমিটির সদস্য সংখ্যা ছিল 9 এবং এর মধ্যে 2 জন মুসলিম সদস্য। কমিটির সদস্যরা হলেন মতিলাল নেহেরু, আলী ইমাম, সোয়েব কুরেশি, এম.এস. অ্যানি, এম.আর. জয়াকর, জি.আর. প্রধান, সর্দার মঙ্গল সিং, তেজ বাহাদুর সপ্রু, এম.এন. যোগী। কমিটির সভাপতি মতিলাল নেহেরুর নামানুসারে এর নাম হয় নেহেরু রিপোর্ট। এই কমিটি আগস্ট মাসে একটি রিপোর্ট পেশ করে। নেহেরু রিপোর্টের গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো ছিল: 1. সর্বভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। 2. সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ। 3. জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব প্রদান। 4. ডোমিনিয়ন স্ট্যাটাস। 5. প্রতিনিধিত্বমূলক দায়িত্বশীল সরকার। 6. প্রাদেশিক স্বায়ত্তশাসন। 7. সিন্ধু প্রদেশের সৃষ্টি। 8. বাংলা ও পাঞ্জাবের সংরক্ষিত আসন প্রথা বিলোপ। নেহেরু রিপোর্ট প্রকাশিত হওয়ার পর মুসলমান নেতৃবৃন্দ মর্মাহত হন। এই রিপোর্টে প্রকৃত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিবর্তে অনেকটা এককেন্দ্রিক শাসন ব্যবস্থার সুপারিশ করা হয়। মুসলিমরা মনে করেন লখনৌ চুক্তি ও বেঙ্গল প্যাক্টে হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু নেহেরু রিপোর্ট ছিল তার সম্পূর্ণ বিপরীত। তারা এর মধ্যে হিন্দু আধিপত্যবাদের অপছায়া দেখতে পায়। মুসলিম নেতৃবৃন্দ এই রিপোর্ট প্রত্যাখ্যান করেন। তারা দিল্লিতে মুসলিম লীগের সম্মেলন আহ্বান করেন। নেহেরু রিপোর্টের সংশোধনী হিসেবে মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য কতগুলো বিষয়কে সন্নিবেশিত করে মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা দাবি পেশ করেন। জিন্নাহর 14 দফা। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা দাবি একটি উল্লেখযোগ্য ঘটনা। স্বাধীন ভারতে মুসলমানদের রাজনৈতিক অধিকার রক্ষার জন্য জিন্নাহর 14 দফা দাবি উত্থাপন করা হয়। মোহাম্মদ আলী জিন্নাহর লক্ষ্য ছিল মুসলিমদের জন্য অধিকতর রাজনৈতিক অধিকার আদায় করা। নেহেরু রিপোর্টে মুসলমানদের স্বার্থ সংরক্ষিত না হওয়ায় 1929 সালের 28 মার্চ নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে তিনি 14 দফা পেশ করেন। মোহাম্মদ আলী জিন্নাহ কর্তৃক পেশকৃত দফাগুলো হল: 1. ভবিষ্যৎ শাসনতন্ত্রের গঠন হবে ফেডারেল পদ্ধতির। অনুল্লিখিত ক্ষমতা থাকবে প্রদেশের হাতে। 2. সব প্রদেশকে একই ধরনের স্বায়ত্তশাসন দিতে হবে। 3. প্রদেশগুলোর আইন পরিষদ ও অন্যান্য নির্বাচিত সংস্থায় সংখ্যালঘুদের যথেষ্ট প্রতিনিধিত্ব থাকতে হবে, তবে সে প্রতিনিধিত্বের কারণে সংখ্যাগরিষ্ঠরা যাতে সংখ্যালঘুতে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
4. কেন্দ্রীয় আইন পরিষদে মুসলিম প্রতিনিধিত্ব মোট সদস্যের 1/3 কম হবে না। 5. বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বের ক্ষেত্রে পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকতে হবে, তবে কোনো সম্প্রদায় ইচ্ছা করলে পৃথক নির্বাচনের বদলে যে কোনো সময় যুক্ত নির্বাচন পদ্ধতি গ্রহণ করতে পারবে। 6. পাঞ্জাব, বাংলা ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ রাখতে হবে। 7. সিন্ধুকে বোম্বে প্রদেশ থেকে পৃথক করে একটি আলাদা প্রদেশ গঠন করতে হবে। 8. কোনো আইনসভায় কোনো স্বার্থসংশ্লিষ্ট সম্প্রদায়ের 3/4 সদস্য কোনো বিলের বিরোধিতা করলে তা প্রত্যাহার করতে হবে। 9. সব সম্প্রদায়ের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও শিক্ষার অধিকার দিতে হবে। 10. ভারতের অন্যান্য প্রদেশের মতো বেলুচিস্তান ও উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে শাসন সংস্কার প্রবর্তন করতে হবে। 11. সব রাষ্ট্রীয় ও স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিতে যোগ্যতা অনুসারে অন্য ভারতীয়দের মতো পর্যাপ্ত হারে মুসলমানদের নিয়োগ করতে হবে। 12. মুসলমানদের সংস্কৃতি, ভাষা, শিক্ষা, ধর্ম, ব্যক্তিগত আইন ও দাতব্য প্রতিষ্ঠানসমূহের সংরক্ষণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় আইন শাসনতন্ত্রে থাকতে হবে। 13. কেন্দ্রীয় ও প্রাদেশিক মন্ত্রিসভায় 1/3 মুসলমান সদস্য অন্তর্ভুক্ত করতে হবে। 14. প্রাদেশিক আইনসভার অনুমতি ছাড়া সংবিধান পরিবর্তন করা যাবে না। গোলটেবিল বৈঠক। সাইমন কমিশন রিপোর্ট, নেহেরু রিপোর্ট এবং জিন্নাহর 14 দফা দাবি প্রভৃতির কারণে ভারতের শাসনতান্ত্রিক সমস্যা সৃষ্টি হয়েছিল। এই সমস্যা নিরসনের জন্যই ব্রিটিশ সরকার ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে লন্ডনে এক গোলটেবিল বৈঠকের আহ্বান করেন। মোহাম্মদ আলী জিন্নাহর অনুরোধে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আরউইনের উদ্যোগে লন্ডনে এই গোলটেবিল অধিবেশনের আয়োজন করেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। এই গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য ছিল ভারতের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি ও সংকট নিরসন করে ভারতের ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রণয়ন করা। লন্ডনে অনুষ্ঠিত বৈঠক 3টি অধিবেশনে শেষ হয়। গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশন। গোলটেবিল বৈঠকের প্রথম অধিবেশন বসে 1930 সালের 12 নভেম্বর। বৈঠকের উদ্বোধন করেন রাজা পঞ্চম জর্জ। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড। ভারতীয় কংগ্রেস এই অধিবেশনে যোগদান করেনি। ভারতীয় নেতৃবৃন্দের মধ্যে মোহাম্মদ আলী জিন্নাহ, তেজ বাহাদুর সপ্রু, শেরেবাংলা একে ফজলুল হক ও ডক্টর বি.আর. আম্বেদকর উপস্থিত ছিলেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বৈঠকে কতগুলো সাংবিধানিক প্রস্তাব দেন। এর মধ্যে ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার গঠন, প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার ও কেন্দ্রে আংশিক দায়িত্বশীল সরকার গঠন সংক্রান্ত প্রস্তাবগুলো অন্যতম। অধিবেশন চলে 19 জানুয়ারি 1931 পর্যন্ত। সংখ্যালঘু সমস্যা নিয়ে মতৈক্য না হওয়ায় প্রথম অধিবেশন ব্যর্থ হয়। গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশন। গোলটেবিল বৈঠকের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় 1931 সালের 7 সেপ্টেম্বর এবং শেষ হয় 1 ডিসেম্বর। গান্ধী-আরউইন চুক্তির পর কংগ্রেস এই বৈঠকে অংশগ্রহণ করে। কংগ্রেসের পক্ষে মহাত্মা গান্ধী, ভারতীয় মহিলা সমাজের পক্ষ থেকে সরোজিনী নাইডু অংশগ্রহণ করেন। মহাত্মা গান্ধী কেন্দ্রে দ্বৈত শাসন ও গভর্নর জেনারেলের উপর বিশেষ ক্ষমতা অর্পণের প্রস্তাব সহ কতগুলো প্রস্তাবের বিরোধিতা করেন। মুসলিম প্রতিনিধি মোহাম্মদ আলী জিন্নাহ ও শেরেবাংলা একে ফজলুল হক মুসলমানদের স্বার্থ রক্ষার উপর বক্তব্য উপস্থাপন করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি নিয়ে গান্ধী ও জিন্নাহর মধ্যে মতবিরোধ দেখা দিলে দ্বিতীয় গোলটেবিল বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়। গোলটেবিল বৈঠকের তৃতীয় অধিবেশন।
গোল টেবিল বৈঠকের তৃতীয় অধিবেশন বসে 1932 সালের 17 ডিসেম্বর এবং 24 তারিখ পর্যন্ত তা স্থায়ী হয়। এই অধিবেশনে আগের অধিবেশনগুলোর তুলনায় কম সদস্য উপস্থিত ছিলেন। কংগ্রেস সহ অনেক দল তাদের প্রতিনিধি পাঠায়নি। এই অধিবেশনে 3টি বিষয় গুরুত্ব লাভ করে। 1. কোন কোন শর্তের ভিত্তিতে রাজ্যগুলো ফেডারেশনে যোগদান করবে। 2. অবশিষ্ট ক্ষমতা বণ্টন। 3. ব্রিটিশ শাসনের গ্যারান্টি। ব্রিটিশ সরকার উপস্থিত ভারতীয় প্রতিনিধিদের খুব বেশি সুযোগ সুবিধা দিতে রাজি না হওয়ায় প্রথম ও দ্বিতীয় অধিবেশনের মতো তৃতীয় অধিবেশনও ব্যর্থ হয়। 1935 সালের ভারত শাসন আইন। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক ইতিহাসে 1935 সালের ভারত শাসন আইন একটি গুরুত্বপূর্ণ দলিল। 1919 সালের ভারত শাসন আইন হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কেই অসন্তুষ্ট করেছিল। হিন্দু মুসলিমদের দাবি দাওয়াগুলো বিবেচনা করার জন্য 1927 সালে সাইমন কমিশন গঠন করা হয়েছিল। সাইমন কমিশনে ভারতীয় কোনো সদস্য ছিল না, তাই ভারতীয় জনগণ একে সম্পূর্ণ সাদা কমিশন বলে সমালোচনা করে। 1928 সালে নেহেরু রিপোর্ট, 1929 সালে জিন্নার 14 দফা যথাক্রমে হিন্দু ও মুসলমানদের স্বার্থ সম্বলিত নীতিমালা। ভারতের শাসনতান্ত্রিক অচলাবস্থা নিরসনে ব্রিটিশ সরকার পরপর 3টি গোল টেবিল বৈঠকের আয়োজন করে, কিন্তু গোল টেবিল বৈঠক ব্যর্থ হয়। ভারতে আইন অমান্য আন্দোলন চরম আকার ধারণ করে। ব্রিটিশ সরকার এই গোল টেবিল বৈঠকের প্রস্তাবগুলো একটি শ্বেতপত্রের মাধ্যমে প্রকাশ করে। এই শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত ও সংশোধিত হয়ে 1934 সালের 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পাশ হয়। 1935 সালের রিপোর্টটি পার্লামেন্টে উভয় কক্ষে আলোচনার সাপেক্ষে ভারত শাসন আইনরূপে পাশ হয়। 1935 সালের 2 আগস্ট ভারত শাসন আইন রাজকীয় অনুমোদন লাভ করে। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্যসমূহ। 1. সর্বভারতীয় যুক্তরাষ্ট্র। 1935 সালের ভারত শাসন আইনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের উদ্যোগ। ব্রিটিশ ভারতের 11টি প্রদেশ এবং ফেডারেশনে যোগ দিতে ইচ্ছুক দেশীয় রাজ্যগুলো নিয়ে সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। 2. ক্ষমতা বণ্টন নীতি। এই আইনে শাসন সংক্রান্ত বিষয়গুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়। 1. কেন্দ্রীয়, 2. প্রাদেশিক ও 3. যুগ্ম। কেন্দ্রীয় তালিকায় 59টি, প্রাদেশিক তালিকায় 54টি এবং যুগ্ম তালিকায় 36টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। 3. কেন্দ্রে দ্বৈত শাসন। 1919 সালের ভারত শাসন আইনে প্রদেশের দ্বৈত শাসন রহিত করে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিষয়গুলোকে সংরক্ষিত ও হস্তান্তরিত এই 2 ভাগে ভাগ করা হয়। সংরক্ষিত বিষয়গুলো পরিচালনার ভার গভর্নর জেনারেল ও তার 3 জন উপদেষ্টা মণ্ডলীর হাতে ন্যস্ত করা হয়। উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ আইনসভার কাছে দায়ী ছিলেন না। হস্তান্তরিত বিষয়গুলো নির্বাচিত মন্ত্রিসভার কাছে ন্যস্ত ছিল। মন্ত্রিসভা এসব দায়িত্ব পালনে আইনসভার কাছে দায়ী ছিলেন। 4. প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই আইনে প্রদেশে স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার গঠনের কথা বলা হয়। প্রাদেশিক বিষয়সমূহের উপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট দায়ী বা জবাবদিহি করার বিধান রাখা হয়। 5. যুক্তরাষ্ট্রীয় আদালত। এই আইন দ্বারা সর্বপ্রথম যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করা হয়। একজন প্রধান বিচারপতি এবং অন্য 2 জন বিচারক নিয়ে এই যুক্তরাষ্ট্রীয় আদালত গঠিত হয়। এই আদালত সংবিধানের ব্যাখ্যা দান, কেন্দ্র ও প্রদেশের মধ্যে বিবাদ মীমাংসা করতে পারত। তবে ব্রিটিশ প্রিভি কাউন্সিল সর্বোচ্চ আপিল আদালত হিসেবে থেকে যায়।
6. গভর্নর জেনারেল ও গভর্নরদের বিশেষ ক্ষমতা। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরদের প্রচুর ক্ষমতা প্রদান করা হয়। তারা শুধু নিয়মতান্ত্রিক প্রধানই ছিলেন না, মন্ত্রিসভার উপদেশ উপেক্ষা করার ক্ষমতাও তাদের ছিল। গভর্নর জেনারেল ও গভর্নরদের হাতে স্বেচ্ছাধীন ক্ষমতা, ব্যক্তিগত বিচার বুদ্ধিমূলক ক্ষমতা অর্পণ করা হয়। গভর্নর জেনারেল অধ্যাদেশ জারি করতে পারতেন এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভা প্রণীত আইনের বিরুদ্ধে ভেটো প্রদান করতে পারতেন। 7. কেন্দ্রীয় আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি। এই আইনের মাধ্যমে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ তথা রাষ্ট্রীয় সভা এবং নিম্নকক্ষ তথা ব্যবস্থাপক সভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। রাষ্ট্রীয় সভার সদস্য ছিল অনধিক 260 জন। এর মধ্যে 156 জন ছিলেন ব্রিটিশ ভারতের প্রদেশগুলোর প্রতিনিধি এবং 104 জন ছিলেন দেশীয় রাজ্যের প্রতিনিধি। প্রদেশগুলোর 156 জনের মধ্যে 140 জন সদস্য পৃথক নির্বাচনের ভিত্তিতে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতেন। অবশিষ্ট 10 জন সদস্যের মধ্যে 7 জন ছিলেন ইউরোপীয় সদস্য, 2 জন ভারতীয় খ্রিস্টান এবং 1 জন অ্যাংলো ইন্ডিয়ান। ব্যবস্থাপক সভা গঠিত হয়েছিল 375 জন সদস্য নিয়ে। এই 375টি আসনের মধ্যে 125 জন দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হতেন। বাকি 250টি আসনের মধ্যে 4টি আসন ছিল অপ্রাদেশিক আসন। এই 4টি আসনের মধ্যে 3টি বণিক ও শিল্প সংস্থা কর্তৃক এবং 1টি আসন শ্রম সংস্থার প্রতিনিধিদের দ্বারা পূরণ করা হতো। বাকি 246 জন প্রতিনিধি প্রাদেশিক আইন পরিষদের মাধ্যমে পরোক্ষভাবে নির্বাচিত হতেন। 246 জন প্রতিনিধিদের মধ্যে কোন সম্প্রদায় থেকে কতজন থাকবেন এরূপ সম্প্রদায় ভিত্তিক আসন বণ্টনেরও বিধান করা হয়েছিল। 8. নতুন প্রদেশ সৃষ্টি। এই আইনের মাধ্যমে বিহার প্রদেশকে বিভক্ত করে উড়িষ্যা এবং বোম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধু প্রদেশ গঠন করা হয়। 9. সংবিধান সংশোধন ক্ষমতা। এই আইনে ভারতের সংবিধান সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভাকে প্রদান না করে ব্রিটিশ পার্লামেন্টের উপর কর্তৃত্ব দেওয়া হয়। 10. প্রতিনিধিত্ব ব্যবস্থার বিন্যাস। এই আইনে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু রাখা হয় এবং কেন্দ্রীয় আইনসভার 1/3 আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়। এই আইনে সাধারণ আসনগুলোতে তফসিলভুক্ত নিম্নবর্ণের হিন্দুদের জন্য কিছু আসন সংরক্ষিত রাখার বিধান রাখা হয়। 11. বার্মার পৃথকীকরণ। এই আইনের মাধ্যমে বার্মাকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়। 12. স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই আইনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের ব্যবস্থা। 1935 সালের ভারত শাসন আইনের গুরুত্ব। 1935 সালের ভারত শাসন আইনে অনেক সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে 1935 সালের ভারত শাসন আইন খুবই গুরুত্বপূর্ণ। এই আইনকে বলা হয় সংবিধানের ভিত। পরবর্তী সময়ে এই আইনের কিছু অংশ গ্রহণ করেই 1947 সালের ভারত ও পাকিস্তানের সংবিধান রচিত হয়েছিল। এই আইনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রবর্তন, যদিও তা কার্যকর হয়নি, কিন্তু পরবর্তী সময়ে ভারতে কার্যকরী হওয়ার পথ প্রশস্ত করেছিল। যদিও প্রাদেশিক স্বায়ত্তশাসন সীমিত আকারে বাস্তবায়ন হয়েছিল, কিন্তু তুলনামূলকভাবে এই আইনে এটি সফল হয়েছিল। এই আইনের অধীনে 1937 সালে নির্বাচনে সব দল অংশগ্রহণ করেছিল। যদিও 1937 থেকে 1947 সাল পর্যন্ত মন্ত্রিসভার কর্মকাণ্ড প্রাদেশিক স্বায়ত্তশাসন ততটা আশানুরূপ হয়নি, তবে ভারতীয়দের প্রশাসনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছিল। 1936-37 সালে প্রাদেশিক নির্বাচনে সব দল অংশগ্রহণ এবং
১ মে থেকে প্রাদেশিক স্বায়ত্তশাসন বলবৎ হওয়া এই আইনের গুরুত্ব প্রমাণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।